হ্যালো এভরিওয়ান, আমি ইউটিউব চ্যানেল ফিজিক্স ফর ইউতে সকলকে আবার স্বাগত। আমি রাজকুমার দেব। শুরু করতে চলেছি আজকের টপিক। আজকে আমরা মূলত ক্লাস 12-এর একটা টপিক সম্পর্কে পড়ব। ক্লাস 12-এ আমরা লাস্ট যে ভিডিওটি দেখেছিলাম সেখানটায় দেখেছিলাম আধান কি এবং আধান সম্পর্কে আমরা ধীরে ধীরে কুলম্বের সূত্রতে পৌঁছেছিলাম, সেই আধানের ধর্মাবলী দিয়ে। এবং কুলম্বের সূত্রতে আমরা দেখেছিলাম যে একটা ধ্রুবক আছে 1/4πε0। তো আজকের ভিডিওর আমার মূল বক্তব্য হলো সেই ধ্রুবকটা কোথা থেকে আসে, বা সেই ধ্রুবকের 9 × 10⁹ এই যে একটা বিশাল বড় মান, সেই মানটা আমরা কোথা থেকে পেলাম। তো শুরু করতে চলেছি আজকে আমার ভিডিও। আজকে ভিডিওর মূল বক্তব্য কুলম্বের সূত্রের মধ্যে আসা ধ্রুবক রাশিটি কিভাবে এলো। যে কোনো সম্পর্কে ধ্রুবক রাশিটি কি কাজ করে, আমি খুব শর্টে বলছি এ সম্পর্কে। এটা নিয়ে অন্য একটা ভিডিও বানাবো, এটা খুব ভাইটাল একটা ব্যাপার। কারণ ধরো এ সমানুপাতি বি, তাহলে এ ইকুয়াল টু আমরা লিখে দিই একটা কনস্ট্যান্ট ইন্টু বি। তাহলে এই কনস্ট্যান্টটা কি বোঝায়? তো এগুলো নিয়ে অনেক কিছু বলার আছে। তো আজকের ভিডিওতে আমি এগুলো নিয়ে কিছু বলবো না, কারণ তাহলে এটা অনেক বড় হয়ে যাবে। আমি আজকে মূলত এটা নিয়েই বলছি, যেটা আজকের মেন টপিক। তো এই কনস্ট্যান্ট ইন্টু বি, এই কনস্ট্যান্টটার কাজ কি এবং এই কনস্ট্যান্টটা কিভাবে এলো, বা কনস্ট্যান্টটা আমাদের কি সাহায্য করে, তো এগুলো আমি ডিটেলসে অন্য একটা ভিডিওতে বলবো। তো আপাতত শর্টে বলে রাখি, এই কনস্ট্যান্টটার কাজ হলো সিস্টেমের নিজস্ব ধর্মকে বা সিস্টেমের ইন্টারনাল যে ম্যাটার, সেই ম্যাটারকে প্রকাশ করা। তো যাই হোক, কুলম্বের সূত্রতে আমরা দেখেছিলাম F ইকুয়াল টু বা F সমানুপাতি Q1Q2/r²। এবং সেই ধ্রুবক সম্পর্কটা থেকে আমরা যখন সিজিএস সিস্টেম এবং এসআই সিস্টেমকে আলাদা করলাম, তখন দেখতে পেলাম এখানে ফোর্সের মানটা Q1Q2/r² এবং এখানে ফোর্সের মানটা 1/4πε0 Q1Q2/r²। তো দেখা গেল সিজিএস সিস্টেমে ধ্রুবকটার মান হয়ে গেল 1, আর এসআই সিস্টেমে ধ্রুবকটার মান হয়ে গেল 1/4πε0। প্রশ্নটা হলো যে ধ্রুবক যদি সিস্টেমের ইন্টারনাল ম্যাটারকে প্রকাশ করে, তাহলে সিজিএস সিস্টেমে সেই ইন্টারনাল ম্যাটারটা কোথায়? এবং এসআই সিস্টেমে এরকম অদ্ভুত একটা কনস্ট্যান্ট এলোই বা কেন? এবং তার থেকেও বড় কথা, এর মান 9 × 10⁹ এত বড় সংখ্যা আমরা পেলাম কি করে? তো বোঝা গেল আজকের ভিডিওতে আমরা মূল বক্তব্য কি। আজকের ভিডিওতে আমরা মূলত এইটুকুর মধ্যেই থাকবো, এই সিজিএস সিস্টেমে ধ্রুবকটা 1 কেন এবং এসআই সিস্টেমে এই ধ্রুবকটা এত বড় হলো কিভাবে। তো শুরু করা যাক। তো কুলম্বের সূত্রের শুরুতে আমি এই লাইনটা লিখে ফেলি, যেহেতু এটা দিয়ে শুরু হয় কুলম্বের সূত্র Q1Q2/r², দেন F ইকুয়াল টু সিজিএস সিস্টেম ওয়াইজ Q1Q2/r²। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি ধ্রুবকটা 1। কথাটার মানে কি? কথাটার মানে হলো দুটো আধান, সিজিএসে আধানের একক হলো ইএসইউ, তাহলে দুটো আধান যাদের মান 1 ইএসইউ, তারা যদি পরস্পর 1 সেন্টিমিটার দূরে থাকে, তখন তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান হয় 1 × 1/1², অর্থাৎ 1 ডাইন। তাহলে এখান থেকে তোমরা ইএসইউ সংজ্ঞাও দিতে পারো, কারণ ইএসইউ কত পরিমাণ আধান সেটা কি করে বুঝবে? সেটা মূলত এই সম্পর্ক থেকেই আসে। অর্থাৎ দুটি সমমানের আধান
যদি পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকে, মানে Q1 এবং Q2 সমান, কিন্তু তার মান জানি না, সংখ্যাটা এভাবে আসে, এবং যদি তারা পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থাকে, দূরে থেকে তাদের মধ্যে যদি এক ডাইন বল ক্রিয়াশীল হয়, তখন যে আধান দুটো আমি ধরে নিয়েছিলাম সমমানের, তাদের প্রত্যেকটির মান 1 ESU, সেটা বেরিয়ে আসে এইখান থেকে। অর্থাৎ সিজিএস সিস্টেমে ইএসইউকে ডিফাইন করা হলো এভাবে যে 1 ESU এমন একটু আধান, যে আধান দুটি পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে এক ডাইন বল ক্রিয়াশীল হবে। এভাবে সিজিএস পদ্ধতিতে আধানকে ডিফাইন করা হলো। তো তোমরা বলো এখানে ধ্রুবকটা এলো না কেন? এখানে ধ্রুবকটা না আসার কারণ, বিজ্ঞানীরা যখন প্রথম ভেবেছিল যে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের ঘটনা, তখন শূন্য মাধ্যমকে তারা কোনো মাধ্যম হিসেবে ভাবেননি। তারা ভেবেছিল শূন্য মাধ্যমে কোনো এফেক্ট কাজ করে না। এটা অ্যাকচুয়ালি শূন্য মাধ্যমের ফর্মুলা, যে F=Q1Q2/R², এটা অ্যাকচুয়ালি শূন্য মাধ্যমের ফর্মুলা। কারণ এই ফর্মুলাটাই চেঞ্জ হয়ে যদি কোনো ম্যাটেরিয়ালে ঢুকে পড়ে, অর্থাৎ জলের মধ্যে হোক বা কোনো ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের মধ্যে হোক, তখন কিন্তু ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায় F'=1/K × Q1Q2/R², এইভাবে, যেখানে এই কেটাকে বলা হয় ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, অর্থাৎ মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ইনসুলেটিং কনস্ট্যান্ট। তো জিরো মিডিয়ামে বিজ্ঞানীরা ভাবেনি সেই মিডিয়ামের কোনো এফেক্ট হতে পারে, সেই জন্য এখানটায় কিন্তু জিরো মিডিয়ামে মানে শূন্য মাধ্যমে থাকার জন্য এখানটায় কোনো ধ্রুবকের মান ধরা হয়নি। তাহলে ফোর্সের মানটা শুধুমাত্র কার কার উপর নির্ভরশীল বলে ধরেছিলেন? বিজ্ঞানীরা ধরেছিলেন যে ফোর্সের মানটা শুধুমাত্র আধানের মান এবং তাদের মধ্যে দূরত্ব, এই দুটো জিনিসের উপর নির্ভরশীল। এবার যখন সিজিএস সিস্টেম পাল্টে এসআই সিস্টেমের অস্তিত্ব আমাদের চোখের সামনে এলো, তো কিভাবে এলো সেটা আমি ক্লাস 11-এর যে ওয়ার্ড প্লেলিস্ট, সেখানটায় এককের যে শ্রেণীবিভাগ, সেখানটায় দেখিয়েছিলাম যে কিভাবে সিজিএস থেকে এসআই সিস্টেমটা এমকেএস হয়ে এসআই সিস্টেম এসেছিল। তো তোমরা এই ভিডিওটা একবার দেখে নিও, তাহলে সিজিএস থেকে এসআই সিস্টেম আসাটা বুঝতে পারবে। তো যাই হোক, এখন কিছু বলবো না সে ব্যাপারে। তো যখন সিজিএস সিস্টেম থেকে এসআই সিস্টেমে কনভার্সন হলো, তখন কি ঘটলো? তো সেটাকে বোঝার জন্য আমি একটা এক্সপেরিমেন্ট দেখাই। আমি পরপর কিছু ছবি দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। প্রথম ছবি, ধরে নাও এটা 1 ESU আধান, এটা 1 ESU আধান, মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার, কোনো অসুবিধা নেই। তো আমরা অলরেডি জানি এখানটায় ফলাফল কত, এখানকার ফলাফল হলো 1 ডাইন। অলরেডি আমি ক্যালকুলেশন করে দেখালাম বিষয়টা, তো আমি এর ডিটেলসে আর গেলাম না। সেকেন্ড স্টেপ, এবার আমরা কি করব, প্রতিটি আধানের মান 3 × 10⁹ ESU লিখব। আর দূরত্বটাকে 1 সেন্টিমিটারই রাখি। তাহলে তোমরা বলো ফোর্সের মানটা কত হবে? ফোর্স কত হয়? আধানের গুণফলের সমানুপাতিক। এখন প্রথম আধানটাও যদি এটা হয়, দ্বিতীয় আধানটাও যদি এটা হয়, তাহলে ফোর্সটা কি হবে? এই দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে ফোর্সের মান এখন হবে 9 × 10⁻18 ডাইন। ক্লিয়ার এইটুকুটা? এবার কি করছি, এবার আমার তার 3 নম্বর স্টেপে কাজ, আধান দুটোকে স্থির রেখে মধ্যবর্তী দূরত্বটাকে 1 মিটার করে দিলাম বা 100 সেন্টিমিটার করে দিলাম। মানে আগে যা দূরত্ব ছিল তার 100 গুণ
বৃদ্ধি করলাম, কিন্তু আধানটা বৃদ্ধি করিনি। ভেবে দেখো, কুলম্বের সূত্রে বলা হয়েছিল দূরত্ব যে হিসাবে বাড়বে বল তার বর্গের সাথে ব্যস্তানুপাতিকভাবে কমবে। অর্থাৎ দূরত্ব এখানে 100 সেন্টিমিটার বাড়ার অর্থ ফোর্সটা এর স্কোয়ার মানে 10⁴ গুণ কমে যাওয়া। তাহলে সেটা যদি এখানে অ্যাপ্লাই করা যায় তাহলে ফোর্সের মানটা হয়ে দাঁড়ায় 9 × 10⁻14 9, যেহেতু 4 ঘর কম। তো ফার্স্ট স্টেপ ক্লিয়ার। ফার্স্ট স্টেপ থেকে আমরা এইটুকুটা পেলাম, 1 ইএসইউ মানে দুটো আধান, তাদের 1 সেন্টিমিটার দূরত্ব, ফোর্সের মান 1 ডাইন। নেক্সট কী করলাম, আধানের মানকে বৃদ্ধি করলাম দুটোতেই, তার ফলে ফোর্সের মানটা দুটোতেই বেড়ে গেল। আর 3 নম্বর স্টেপে কী করলাম, আধানের মানটাকে একই রেখে কেবলমাত্র তাদের মধ্যবর্তী দূরত্বটাকে 100 সেন্টিমিটার করে দিলাম 1 সেন্টিমিটারের বদলে। তার ফলে কি হলো, তার ফলে ফোর্সের মানটা 10⁻14 গুণ হয়ে গেল। যেটা 10⁻18 ছিল সেটা 4 গুণ 10⁻4 গুণ কমে গিয়ে 10⁻14 হয়ে গেল। এবার ভেবে দেখো, যেটাই না 3 × 10⁹ ইএসইউ সেটাই কিন্তু 1 কুলম্ব। তাহলে এটারই ইকুইভ্যালেন্ট পিকচারটা কি হবে সেটা দেখা যাক। তাহলে এর ইকুইভ্যালেন্ট পিকচার হিসেবে আমরা এই আধানটাকে লিখতে পারি 1 কুলম্ব, যেহেতু এটা 1 কুলম্বের মান। এই আধানটাকেও আমরা লিখতে পারি 1 কুলম্ব, যেহেতু এটাও 1 কুলম্বের মান। আর এই 100 সেন্টিমিটারকে আমরা লিখতে পারি 1 মিটার। কোনো অসুবিধা নেই। তাহলে ফোর্সের মানটা কি পাল্টে যাবে এখানে এসে? ভেবে দেখো, ফোর্সের মানটা কি পাল্টে গেল? আমরা কিন্তু কোনো কনভার্সন করিনি এখান থেকে এখানে আসাতে, কোনো কনভার্সন হয়নি। যা হয়েছে সেটা হলো সিজিএস সিস্টেমের মানটাকে এসআই দিয়ে প্রকাশ করা হয়েছে। এই সিজিএস সিস্টেমের মানটাকে এসআই দিয়ে প্রকাশ করেছি, আর এই সিজিএস সিস্টেমের 100 সেন্টিমিটারটাকে এসআই মিটার দিয়ে প্রকাশ করেছি। তাহলে লজিক্যালি ফোর্সের মানটা কমা কিন্তু উচিত নয়, ফোর্সের মানটা যা ছিল তাই থাকবে। তাহলে যদি ফোর্সের মানটা সেটাই থাকে, আমি তো এখানে কনভার্ট করে নিয়েছি এসআইতে, তাহলে একেও নিশ্চয়ই এসআইতে লেখা উচিত। এবার ভাবো 10⁵ ডাইন মানে 1 নিউটন। তাহলে এই ডাইনকে যদি নিউটনে কনভার্ট করে লিখতে হয় তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো ফোর্সের মান 9 × 10⁻14 × 10⁻⁵ নিউটন। ফোর্সের মান হয়ে গেল 9 × 10⁹ নিউটন। এভাবে এসছে সেই 9 × 10⁹ সংখ্যাটি। জাস্ট একটা ইউনিট থেকে অন্য একটা ইউনিট সিস্টেমে কনভার্ট করতে গিয়ে এই সংখ্যাটা খুঁজে পাওয়া গেছে। তাহলে এবার যদি ইএসইউ এর ডেফিনেশনের মতো 1 কুলম্বের ডেফিনেশনটা খোঁজা যায় তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আগে কুলম্বের সূত্রটা লেখো। এফ ইকুয়াল টু একটা যে কোনো কনস্ট্যান্ট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এবার দেখো, এই পিকচার অনুযায়ী ফোর্সের মান হয় K ইন্টু 1 কুলম্ব ইন্টু 1 কুলম্ব বাই 1 মিটার স্কোয়ার। তাহলে 1 স্কোয়ারই দিলাম। তাহলে এফ ইকুয়াল টু হয়ে গেল কে, আবার ফোর্সের মান কত? এত, 9 × 10⁹। তাহলে এইভাবে তোমরা এখান থেকে 1 কুলম্বকেও ডিফাইন করতে পারো। 1 কুলম্ব বলতে কি বোঝায়? কি জিনিস?
শূন্যস্থানে যদি দুটি এমন সমমানের আধানকে রাখা হয় যাতে তাদের মধ্যে 9 × 10⁹ নিউটন বল ক্রিয়াশীল হয়, তখন সেই আধানটিকে বলা হয় 1 কুলম্ব আধান। আরেকবার বলি, শূন্যস্থানে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে, কোথায় কি এখানে দেখাই, শূন্যস্থানে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে যদি দুটি সম আধানকে রাখা হয় এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান যদি 9 × 10⁹ নিউটন হয়, তাহলে আমরা বলতে পারি সেই অজানা যে আধান দুটি যাকে আমরা ধরে নিয়েছিলাম, সেই অজানা আধান দুটির মান 1 কুলম্ব। তো এটা 1 কুলম্বের সংজ্ঞা গেল, এর সঙ্গে রিলেটেড, তাই বলে দিলাম সাইডে। তাহলে মূল বক্তব্যটা কি? ফোর্সের মান যেহেতু এখানে ধ্রুবকের সাথে সমান, তাহলে ধ্রুবকের মান পেয়ে গেলাম 9 × 10⁹। তাহলে কুলম্বের সূত্রকে যদি রিরাইট করি তাহলে কি লেখা যায়? এসআই সিস্টেমে কুলম্বের সূত্রটা হয়ে যাবে, ধ্রুবকের বদলে চলে আসলো 9 × 10⁹ ইন্টু Q1 Q2/r², যেটা সিজিএস সিস্টেমে ছিল না। এবার ভাবো, সিজিএস সিস্টেমে এখানে কোনো ধ্রুবক ছিল না, 1 ছিল। তো 1 থাকা না থাকা সমান, 1 আছে কি না সেটা তো বোঝা যাবে না। কিন্তু এসআই সিস্টেমে এখানে কিন্তু একটা বিশাল বড় সংখ্যা আসলো, মানে 9-এর পরে 1 2 3 4 5 6 7 8 9, এত বড় সংখ্যা চলে এসছে 9-এর পরে। আমরা কিন্তু এই সংখ্যাটাকে নেগলেক্ট করতে পারি না। যেখানে সিজিএস সিস্টেমে আমরা যখন করেছিলাম শূন্য মাধ্যমে, Q1 Q2/r² হয়েছিল, তো সেখানটায় ধ্রুবকটা কী ছিল? সেখানে ধ্রুবকটা ছিল 1। আমরা তাকে নেগলেক্ট করে দিয়েছিলাম, আমরা তার সম্বন্ধে কিছু ভাবিনি। কিন্তু যখনই এসআই সিস্টেমে আমার ধ্রুবকটা তার মান এত হয়ে দাঁড়াচ্ছে, একটা বিশাল বড় মান, তখন আমাদেরকে ভাবতে হচ্ছে যে সত্যি তো এত বড় মানটা এলো কোথা থেকে। এবারে খোঁজা শুরু হলো, তাহলে সেই ধ্রুবকটা আসছে কি করে, বা সেই ধ্রুবকটা কি করে আমরা খুঁজে পেতে পারি। তো দেখা যাক সেই ধ্রুবকটা এলো কি করে। তো এইটুকু বোঝা গেল কুলম্বের সূত্র থেকে, যে ইউনিট কনভার্সন করে সিজিএস থেকে এসআইতে আসার পথে কিভাবে এই মানটা এসছে। এবার চলে আসি নেক্সট পার্টে। ধ্রুবকটির মান তো পাওয়া গেছে, এবার কাজ হলো ধ্রুবকটি খোঁজার। আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি F = 9 × 10⁹ ইন্টু Q1 Q2/r²। এইটুকুটা আমরা পেয়েছি। তাহলে এবারে বিজ্ঞানীরা ভাবতে শুরু করলো, তার মানে নিশ্চয়ই এখানে মিডিয়ামের কোনো ব্যাপার শূন্য মাধ্যমেও রয়েছে, বা যে সিস্টেমটা এখানে ওয়ার্কিং আছে সেই সিস্টেমের কনস্ট্রাকশনাল কোনো প্রপার্টি এখানে কাজ করছে। কীরকম? তাহলে সেইটা বোঝার জন্য একটু সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণের ধারণা থাকা দরকার। একটা আধান তার চারিদিকে একটা গোলীয় অংশে তার ক্ষেত্রটাকে বিস্তার করে রাখে, অর্থাৎ একটা আধানের চারদিকের গোলীয় অংশে তার আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত হয়। তো এটা সকলেই জানার কথা। মানে ইলেকট্রিক ফিল্ড কি শুধু একদিকে থাকবে? মানে বইয়ে যেগুলো ছবি থাকে বা আমরা যেগুলো খাতায় ছবিগুলো আঁকি, যদি বুঝে না আঁকি তাহলে মনে হবে ইলেকট্রিক ফিল্ড বোধহয় সার্কুলার, মানে আধানের চারদিকে একটা বৃত্তাকার ক্ষেত্রের জন্ম হয়েছে। বাস্তবে তো তা নয়। আধানের চারদিকে বৃত্তাকার কেন ক্ষেত্র থাকবে? আধানের চারদিকে কী হবে? ত্রিমাত্রিক শূন্যে একটা গোলীয় অংশ থাকবে, যে গোলীয় অংশ জুড়ে তার আকর্ষণ ক্ষেত্রটা বিস্তৃত থাকবে। এবারে ভাবো, সেই আকর্ষণ ক্ষেত্রের টোটাল অ্যাঙ্গেল কত, অর্থাৎ এই গোলকের গোটা সারফেসটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে,
সেটাকেই বলা হয় ঘনকোণ। অর্থাৎ কোনো একটা সারফেসের অংশ কোনো একটা বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, ডিটেলসে এখন বলবো না, ডিটেলসে আমি সলিড অ্যাঙ্গেল নিয়ে একটা ভিডিও বানাবো, সেখানটায় বলবো। তাহলে দেখো এই যে সারফেসটা, সেই সারফেসের সমগ্র অংশ থেকে যদি লাইনটা নিই তাহলে একটা শঙ্কুর মতো জিনিস পাই। তাহলে সেই যে শঙ্কুটা তৈরি হলো, শঙ্কুর মাথার কোণটাকে বলে ঘনকোণ। সিমিলারলি এই গোলকের টোটাল অংশটা, সমস্ত সারফেসটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলো সেটা হলো এই গোলকের দ্বারা কেন্দ্রে উৎপন্ন ঘনকোণ, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের দ্বারা এই আধানের ঘনকোণ। তার মান কত? গোলকের ক্ষেত্রে ঘনকোণের সর্বোচ্চ মান হয় 4 পাই। 4 পাই কেন? আমরা তো 1 পাই, 2 পাই, 3 পাই এগুলো শুনেছি। তোমরা দেখো ভেবে যে বৃত্তের ক্ষেত্রে সর্বোচ্চ কোণ কত হয়? একটা পুরো পাক ঘুরে আসলো মানে 2 পাই কমপ্লিট হলো। বৃত্তের ক্ষেত্রে এই একটা পুরো পাক কমপ্লিট হলো মানে 2 পাই কোণ উৎপন্ন হলো। কিন্তু গোলকের ক্ষেত্রে কিভাবে ঘোরানো যাবে? তবে একটা সহজ বুদ্ধি বলি। তোমরা ভাবো যে তোমরা বাঁ দিক থেকে ডান দিকে যদি শুধুমাত্র চোখটা ঘুরিয়ে দেখতে হয় তাহলে কতটা দেখতে পাবে? এদিক থেকে শুরু করলাম, এদিকে দেখলাম, তাহলে উৎপন্ন কোণ কত? উৎপন্ন কোণের মান পাই বা 180 ডিগ্রি। তাহলে একটা পাই পেয়ে গেলাম। আবার দেখো আমরা ওপর থেকে নিচ অবধি দেখতে পাচ্ছি চোখ ঘুরিয়ে, মানে উপর থেকে নিচ অবধি। তাহলে এই যে কোণটা, এই কোণটা কত? এটা হলো আরেকটা পাই। তাহলে এই যে একটা পাই প্লেটের মতো জিনিস তৈরি হলো, প্রথম যে ঘোরাতে বললাম চোখ, এবার সেইটাকে ধরে যদি উপর থেকে নিচ অবধি নামিয়ে দিই, কি তৈরি হবে? আমার চোখের সামনে একটা অর্ধগোলকের অংশ আছে, এইভাবে সামনে একটা অর্ধগোলক। তাহলে সেই অর্ধগোলকের সারফেসটা আমার চোখে কত কোণ উৎপন্ন করলো? এদিকে পাই, এদিকে পাই, মোট কত? 2 পাই। কারণ পাই নিয়ে ঘুরে যদি আবার সেটাকে নিয়ে প্রথম থেকে পাই ঘোরানো হয় তাহলে এই অর্ধগোলকটা গোটাটা কভার হয়। তাহলে চোখের সামনে যদি 2 পাই থাকে তাহলে চোখের পিছনে অ্যাঙ্গেলটা কত, যেটা আমরা দেখতে পাচ্ছি না? পিছনের যে সলিড অ্যাঙ্গেল সেটা হলো আরও 2 পাই। তাহলে এবার গোটাটার কথা যদি ভাবা যায় যে এদিকে আছে 2 পাই, ওদিকে আছে 2 পাই, জুড়ে গেল কেন্দ্রতে, সেটা হয়ে গেল কিন্তু 4 পাই। তো খুব শর্টে বললাম, আমি লিখে লিখে পরে বলবো এই ব্যাপারে। ঘনকোণের আলাদা ভিডিও বানাতে হবে, কারণ ঘনকোণ অনেকেরই প্রবলেমের জায়গা থেকে। তো আমি একটা শর্ট ইন্ট্রোডাকশান দিলাম ঘনকোণের। তো সেভাবেই গোলকের কেন্দ্রে উৎপন্ন কোণ 4 পাই। তাহলে এবার এই আধানের এফেক্ট, টেরাবাঁকা দিচ্ছি না, সোজাই দিই, এই আধানের এফেক্ট এই গোলকের সমগ্র অংশে ক্রিয়াশীল, ঠিক? তার মানে এই আধানের এফেক্ট গোলকের 4 পাই সলিড অ্যাঙ্গেলে ক্রিয়াশীল। কিন্তু কুলম্বের সূত্রে আমাদেরকে তো একটা আধানের উপর ক্রিয়াশীল বল বের করতে হবে। তাহলে সেই একটা আধান কি সমগ্র 4 পাইটাকে কভার করে থাকলো না তো, তার একটা অংশকে কভার করলো। তাহলে সমগ্র অংশের জন্য যদি 4 পাই সলিড অ্যাঙ্গেল আসে তাহলে একটা আধানের জন্য সেই সলিড অ্যাঙ্গেলের কতটা খরচা হয়েছে? সেটা হলো 1/4 পাই। তাহলে এভাবে কুলম্বের সূত্রতে যে ধ্রুবক রাশিটা, সেই ধ্রুবক রাশিটার একটা সংখ্যাকে পাওয়া গেল, সেটা 1/4 পাই। তাহলে কুলম্বের সূত্রে ধ্রুবকের মান 9 × 10⁹। আমরা খুঁজতে বসেছি ধ্রুবকের রাশিমালা কি হবে। তাহলে প্রথম রাশিমালা হিসেবে আমরা 4 পাইটাকে পেলাম। তো যেহেতু দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল বের করতে চলেছি, তাই সেটা সেই দুটো আধানের পারস্পরিক ইন্টারাকশান যেহেতু সলিড অ্যাঙ্গেলের একটা অংশে হচ্ছে, সেই জন্য 1/4 পাই রাশিটা এসছে। এবার দেখো তোমরা নিজেরাই ভালো করে বুঝতে পারবে 1/4 পাই রাশিটা কিন্তু একটি ভগ্নাংশ, কারণ পায়ের মান
22-এর 7 ইন্টু 4, তাহলে করলে কত হয় 88/7, চলে গেল উপরে 7/88। তাহলে সংখ্যাটা কি? একটা ভগ্নাংশ। তাহলে সংখ্যাটা যদি একটা ভগ্নাংশ হয় সেটা নিশ্চয়ই এটা না। তাহলে ধ্রুবকের মধ্যে নিশ্চয়ই আরও কিছু লুকিয়ে আছে। এবার কাজ সেই আরও কিছু কি সেটা খোঁজার পালা। কি খারাপ লাগছে বুঝতে? ভেবে দেখো, এখানে অনেক কিছু ভাবার আছে, তাই ভাবাচ্ছি। এবার দেখো, আমি এমন জায়গা থেকে শুরু করছি না, আমি ভেবে নিচ্ছি তোমরা কিচ্ছু জানো না, কোনোদিন পড়োনি। এবার সেখান থেকে ভাবো কি অপশান আসতে পারে। এখানে তোমার মাথায় যে ধ্রুবকের অপশানটা আসতে পারে সেটা হয়, আমি দুটো আলাদাভাবে দেখাই। আমি একটা পেলাম k = 1/4π ইন্টু, অথবা k = 1/4π ইন্টু। তাহলে প্রাপ্ত ধ্রুবকটা যদি m ধরি, সেটা সমানুপাতীয় হতে পারে, সেটা ব্যস্তানুপাতীয় হতে পারে। তাহলে সেটা বুঝবো কী করে? যেখানে থাকা ধ্রুবকটা সমানুপাতী হচ্ছে না ব্যস্তানুপাতী হচ্ছে? তাহলে আগে সেটা খুঁজতে হবে। তো সেটা খোঁজার জন্য জানা দরকার আমরা কি নিয়ে এখনো ভাবিনি। আমরা ভাবিনি এখনো মাধ্যম নিয়ে। তাহলে কুলম্বের সূত্রের ধ্রুবকের যে দুটো রাশি রয়েছে, কুলম্বের সূত্রের ধ্রুবকের যে দুটো রাশি রয়েছে 1/4π ইন্টু, এটা এখন অবধি বেরোয়নি, তা এই রাশিটা সিস্টেম এর জ্যামিতিক গঠনের জন্য এসেছে, আর এই রাশিটা আসবে সিস্টেমের মাধ্যমের জন্য। তোমরা ভাবছো শূন্য মাধ্যম দিয়ে দিচ্ছি, শূন্য মাধ্যম দিয়ে দিচ্ছি তো মাধ্যম আর কোথা থেকে এলো? কিন্তু শূন্য মাধ্যমও তো একটা মাধ্যম, তারও তো এফেক্ট থাকতে পারে। আমরা আগেই কেন ধরে নেব তার কোনো এফেক্ট নেই? তো কি হয়, দুটো পজিটিভ আধান ধরো বায়ুমণ্ডলে বায়ুতে রাখা আছে, আবার সেই দুটো পজিটিভ আধান ধরো সমদূরত্বে জলের মধ্যে রাখা আছে। তাহলে শূন্যস্থানেও রাখা থাকলো, জলের মধ্যেও রাখা থাকলো। এই দূরত্বটাও আর, এই দূরত্বটাও আর। এই আধানটা Q1, এটা Q2, এখানেও আধানটা Q1, এখানে Q2। পরীক্ষা করলে দেখা যায় এখানে বলের মানটা যা হয়, আমি যদি F0 বলি, এখানে বলের মানটা হয় F0/k, অর্থাৎ মাধ্যমের ঘনত্ব বাড়ার জন্য বল কিন্তু কমে যাচ্ছে। তোমরা ভাবছো কোথা থেকে পেলাম? তোমরা সিজিএস ধরে করো না, এসআই ধরতে হবে না। Q1 Q2/r², এইখানে কত হবে? এখানে হবে 1/k ইন্টু Q1 Q2/r²। তো সেখান থেকে এসছে। এসআই যদি নাও জানো তো সিজিএস তোমাকে উত্তর দিয়ে দিবে যে মিডিয়ামের এফেক্টটা কী। এবার এখানটায় যদি ঘনত্বটাকে আরও বাড়িয়ে দেওয়া যায়, কে এর মানটা আরও বাড়বে, ফোর্সের মানটা আরও কমবে। অর্থাৎ মিডিয়াম কিন্তু এখানে তড়িৎ ক্ষেত্র প্রবাহতে বা তড়িৎ ক্ষেত্র যেটা ক্রিয়াশীল হচ্ছে দুটি আধানের মধ্যে, সেই ক্রিয়াশীল হতে বাধা দিচ্ছে। অর্থাৎ মিডিয়ামটা এখানে বাধাদানকারী এফেক্ট হিসেবে থাকে। তাহলে যদি মিডিয়াম বাধাদানকারী এফেক্ট হিসেবে থাকে, তাহলে এই ধ্রুবকের মধ্যে ইনটু দিয়ে কিছু বসবে না, ধ্রুবকের মধ্যে সংখ্যাটি হবে ভগ্নাংশে। তাহলে 1/something আসবে। তাহলে সেই 1/somethingকে ধরে নেওয়া হলো 1/ε0। ঠিক
ঠিক আছে? তো এইভাবে ধ্রুবকের যে দুটি সংখ্যা সেই দুটি সংখ্যা এসছে। আরেকটু কথা বলি যে এখানটায় যদি আমরা সিজিএস না জানতাম তাহলে কি করে ব্যাখ্যা করতাম যে বায়ু থেকে জলে গেলে ফোর্সটা বাড়বে না কমবে? ভেবে দেখেছো কখনো বায়ু থেকে জলে গেলে ফোর্সটা বাড়লো না কমলো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ছাড়া ব্যাখ্যা করা যায় কি না? ভাবো, ভালো কোশ্চেন কিন্তু। ভেবে পেলে খুব ভালো, ভেবে না পেলে আমি দেখাচ্ছি। আমি যে স্ট্যান্ডার্ড মডেলের ভিডিওটা বানিয়েছিলাম সেই স্ট্যান্ডার্ড মডেলের ঠিক আগের ভিডিওতে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নিয়ে আলোচনা করা হয়েছিল এবং স্ট্যান্ডার্ড মডেলে সেই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের যে কণার ইন্টারাকশানের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্ম হয় সেই কণা সম্পর্কে আলোচনা করেছিলাম। বা আমার যে অন্য একটা ভিডিও আছে যেখানটায় সবগুলো ফোর্সকে কম্বাইন করা হয়েছে সেখানটাতেও কিন্তু এই প্লাস আর প্লাসের মধ্যে বা প্লাস এবং মাইনাসের মধ্যে বা মাইনাস এবং মাইনাসের মধ্যে ফোটন নামক একটি কণিকার এক্সচেঞ্জের কথা বলা আছে। অর্থাৎ মেসন কণা যেমন আদান প্রদানের ফলে নিউক্লিয় বলের জন্ম হয়, ঠিক তেমন দুটি আধানের মধ্যে ফোটন কণার আদান প্রদানের ফলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা কুলম্বীয় বলের জন্ম হয়। এবার ভাবো এটা যখন শূন্য মাধ্যম থাকবে ফোটনের স্পিড কি সর্বোচ্চ, মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্য মাধ্যমে ফোটনের স্পিড সর্বোচ্চ, এদের মধ্যে এক্সচেঞ্জটা খুব দ্রুত গতিতে হচ্ছে। কিন্তু যখনই আমি কোনো একটা মাধ্যমে চলে আসছি, ধরি জল মাধ্যমে চলে আসলাম, এখন কিন্তু এদের মধ্যে ফোটন ইন্টারাকশানটা আগের মতো স্পিডে হবে না, কারণ মাধ্যমের ঘনত্ব থাকার জন্য আলোর গতিবেগ কমে যায়। এটা আলোর প্রতিসরণের একটি ধর্ম, মানে এই ধর্ম দিয়ে অ্যাকচুয়ালি আলোর প্রতিসরণ ব্যাখ্যা করা যায়। আমি যেটা বলতে চাইছি এটা তোমরা আলোর প্রতিসরণ চ্যাপ্টারে পড়েছ, যে মাধ্যমের আলোকীয় ঘনত্ব যত বাড়তে থাকে মাধ্যমের মধ্যে দিয়ে ফোটন এক্সচেঞ্জ বা ফোটনের যাওয়ার গতিবেগ তত কমতে থাকে। তাহলে তার মানে কি, যখনই আমরা শূন্য মাধ্যম ছেড়ে জল মাধ্যমে প্রবেশ করলাম তখনই আমরা দেখতে পেলাম যে এখানের ফোটন এক্সচেঞ্জের স্পিডের তুলনায় এখানকার ফোটন এক্সচেঞ্জের স্পিডটা কমে গেল। তাহলে যেহেতু ফোটন এক্সচেঞ্জ এখানটার থেকে ওখানে কমে যাচ্ছে, তার মানে এদের মধ্যে ইন্টারাকশন কম হচ্ছে। ইন্টারাকশন কম হওয়ার ফলাফল কি? উৎপন্ন বলের জন্মটা কম হওয়া। সিম্পল ব্যাখ্যা। এখানে যেহেতু ফোটনের স্পিড সর্বোচ্চ, তাই এখানটাতে এদের মধ্যে ইন্টারাকশনটা সবচেয়ে ভালো। কিন্তু যত আমি ঘন মাধ্যমে নিয়ে যাব তত ফোটনের স্পিড কমবে ইন্টারাকশন করার। ফোটনের ইন্টারাকশন করার স্পিড যত কমবে তত এখানটায় ক্রিয়াশীল বলের মানটা কমবে। তো ওটাকেই আমরা বোঝাচ্ছি ডাইলেকট্রিক মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে। স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী বা ইউনিফিকেশন অফ ফোর্সের মতবাদ অনুযায়ী এটাকে ফোটন থিওরি দিয়ে তোমরা ব্যাখ্যা করতে পারো। তো যাই হোক, আমরা পেয়ে গেলাম কুলম্বের সূত্রের দুটি ধ্রুবককে, যেখানে 1/4π আসে সলিড অ্যাঙ্গেল হিসেবে, অর্থাৎ কনস্ট্রাকশান কেমন হচ্ছে, মানে কনস্ট্রাকশান কেমন বলতে তোমার চার্জের চারপাশে কতটা এরিয়া জুড়ে কাজ করব সেই গলীয় অংশটা তার প্রপার্টি, আর এপসাইলন নটটা হলো সেই গলীয় অংশটার মধ্যে আমরা কি মাধ্যম ভরে রেখেছি সেই মাধ্যমের প্রপার্টি, মানে এটা মিডিয়াম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। গ্র্যাভিটেশনের সঙ্গে কিন্তু একটা ভাইটাল পার্থক্য আছে, কারণ গ্র্যাভিটেশনে একই রকম সূত্র হয়েছিল, F সমানুপাতি m1 m2/r², পরের লাইনে F g m1 m2/r²। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে গ্র্যাভিটেশনের সময়
এরকম সিজিএস এসআই ভাগ হয়ে এত বড় সংখ্যা এলো না, বা কোনো মিডিয়ামের ব্যাপারটা এলো না, কারণ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট তোমরা জানো মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কিভাবে এখানটাতে এই জিনিসটা খাটছে না? এখানে কেন জিটা মিডিয়াম ডিপেন্ডেন্ট না? তাই না? ভেবে দেখো একটা কথা, যে ভর দুটো ধরেছ সেই ভর দুটোই তো একটা মিডিয়াম। মানে একটা মাধ্যমে কি থাকে? মাধ্যমে তো অণুপরমাণু থাকে না? তো অণুপরমাণু কি থাকে? ভর থাকে। তাহলে যদি সেই ভরের মধ্যেই আমি আকর্ষণ বিকর্ষণ বল দেখতে যাই, যে সেই ভর দুটো কি পরিমাণ আকর্ষণ করছে বা কি পরিমাণ বিকর্ষণ করছে সেটাই যদি দেখতে চাই, তাহলে তাকে আমরা মিডিয়াম হিসাবে কি করে দেখতে পারি? কারণ মিডিয়াম গঠনই তো করেছে সেই এক একটা ইন্ডিভিজুয়াল ভর। বোঝা গেল কি? আমি একটু সহজ করে বলি। আমরা যখন চালের বস্তা দেখি তখন আমরা বলি এক বস্তা চাল আছে, কিন্তু যদি সেই চালের বস্তার একটা চালকে উঠিয়ে নিয়ে আমরা দেখি, তো এরকম কিছু চালকে উঠিয়ে নিলাম, একটা 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 করে কিছু চাল উঠিয়ে নিলাম, এবং সেই চালের মধ্যে কি ঘটনা, বা সেই চালের মধ্যে কোনটা শক্ত কোনটা নরম সেটা টিপে টিপে দেখলাম, বা কোন চালটা ভাঙা আছে কোন চালটা ভাঙা নেই, কোন চালটা কালো আছে কোনটা ভালো চাল আছে সেটা কম্পেয়ার করে দেখলাম। তো যখন আমরা সেই চালের বস্তার চালকে কম্পেয়ার করছি, তখন কি এই হাতে রাখা জিনিসগুলো চালের বস্তার সঙ্গে তুলনীয় হচ্ছে না তো? কারণ ওর একটা ইন্ডিভিজুয়াল অস্তিত্ব আছে। ঠিক তেমনই একটা মিডিয়াম গঠন হয় ভর দিয়ে, এবং সেই ভরের মধ্যেই ফোর্স কত জানতে চাইছি, তাহলে ভরকে আবার কোন মিডিয়ামে রাখবো? তাহলে ভর দুটি কোনো মিডিয়ামে রাখা আছে এই কথাটা ভাবাই ভুল। তাই জিটা মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট একটা রাশি, জিটা কোনো মিডিয়ামের উপর ডিপেন্ড করে না। তো যাই হোক, গ্র্যাভিটেশনের সঙ্গে কুলম্বের সূত্রের এটা একটা খুব ভাইটাল পার্থক্য ছিল। পার্থক্যটা অলওয়েজ মাথায় রাখবে, যে গ্র্যাভিটেশন লতে যে ধ্রুবকটা সেটা ইন্ডিপেন্ডেন্ট অন এনিথিং, বাট কুলম্বের সূত্রের ধ্রুবকটা ডিপেন্ডস অন টু ফ্যাক্টর, একটা হলো স্ট্রাকচার, একটা হলো মিডিয়াম। তাহলে এবার সেই ধ্রুবকের মানটা কত হলো? 1/4πε0, তার মান হয়ে গেল 9 × 10⁹। আচ্ছা, এককটা কী হবে 9 × 10⁹? ডাইমেনশন পড়িয়েছি অলরেডি, সেখান থেকে একক খুব সহজেই বেরিয়ে যায়। এটা যদি এখানে রাখি, r² ওদিকে চলে গেল, তাহলে হয়ে গেল fr² Q1 Q2 তলায় এসে, তাহলে নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। তো যদি ডাইমেনশন বের করতে বলে, ডাইমেনশনও কোনো ব্যাপার না, সাইডে বের করে দেখাই। নিউটন মানে mL/10⁻², মিটার স্কোয়ার মানে L², আধান মানে I × T লেখা যেতে পারে, তাহলে I × T ইন্টু আবার একটা I × T, তাহলে mL/4 mL³ হয়ে গেল I⁻²। তাহলে এটা হলো 1/4πε0 এর মাত্রা এবং তার একক হয়ে গেল। এবার ε0 কত হবে? 1/4π × 9 × 10⁹। ঠিক উল্টে যাবে ইউনিটটা, কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখবে এর মানটা 8.854 × 10⁻12 হয়, কুলম্ব স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। তাহলে এটাকে কি বলা যেতে পারে? এটাকে বলে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তো অ্যাপ্রোচটা বোঝা গেল কিভাবে আমরা এপসাইলনের মানটায় পৌঁছালাম। দেখো, তোমাদের কাছে দুটো অ্যাপ্রোচ আছে, তা আমি একবার মোটামুটি গোটাটা রিভিশন দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সহজ হবে কোথায় পৌঁছালাম এবং সেখান থেকে কি করলাম। আমরা পৌঁছেছিলাম
এফ ইকুয়াল টু একটা ধ্রুবক ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার তোমার কাছে অপশান আছে দুটো। একটা অপশান সরাসরি ধরে নাও এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। সেখানটাতে এপসাইলন নটের মান 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার বসিয়ে 1/4 পাই এপসাইলন নটের মান 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার আনা। অথবা তোমাদের কাছে আরেকটা পদ্ধতি যেটা অ্যাভেলেবেল, সেটা আমি দেখালাম বা সেই সম্পর্কে আমি পড়ালাম। সেটা কি? সেটা হলো এই এফ ইকুয়াল টু সিজিএসে Q1 Q2 বাই আর স্কোয়ার থেকে এসআইতে এফ ইকুয়াল টু 9 ইন্টু 10⁻9 সংখ্যাটা আনলাম, সেটা Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার হলো এখানটায়। এবার খুঁজে বের করলাম এই সংখ্যাটার মানে কি। দেখলাম এই সংখ্যাটার মানে 1/4 পাই এপসাইলন নট এই ধ্রুবক দ্বারা প্রকাশিত। তাহলে তখন আমরা এর মানটা লিখতে পারলাম 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এবার সেখান থেকে আমরা বের করলাম এপসাইলন নটের মান 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। তো এই হলো দু রকমের পদ্ধতি বা দু রকমের অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা আমি জানি না কতটা কারেক্ট বলা যেতে পারে, কারণ এটা একটা অনির্দিষ্ট মান। তাহলে একটা অনির্দিষ্ট মান থেকে একটা নির্দিষ্ট মানে আমি কি করে পৌঁছাতে পারি? কোশ্চেনটা ভালো করে বোঝো। এখানে 8.854 এর পর কিন্তু আরও সংখ্যা আছে, লেখা হয়নি। তাহলে এটা কি একটা অসীম সিরিজের সংখ্যা? সেখান থেকে আমি এমন একটা সংখ্যা পাচ্ছি, অ্যাক্সিডেন্টালি এরকম হতে পারে যে একবারে পূর্ণ সংখ্যার একটা সংখ্যা পেয়ে গেলাম। সেই জন্যই এই জায়গাটা আমার একটা কোশ্চেন মার্ক আছে যে এটা আদৌ করা যায় কি না। যাই হোক, তোমরা পরীক্ষায় লেখার সময় এটা নিয়ে ভেবো না, পরীক্ষায় তোমাদেরকে এভাবেই লিখতে হবে। আমি জাস্ট কোশ্চেনটা করে রাখলাম। সেই জন্যই আমি ধ্রুবকটাকে একটু অন্যভাবে আনার চেষ্টা করি। তো আমরা কি করি, মানে আমার কাজে আমি কি করি, প্রথমেই ধ্রুবকটাকে নিয়ে আসি জাস্ট ইউনিট কনভার্সন করে। ইউনিট কনভার্ট করে দিলাম। 1 থেকে ধ্রুবকটা পাল্টে হলো 9 ইন্টু 10⁻9। সেটা কোন রাশির মান সেটা বের করে নিলাম। দিয়ে সেখান থেকে এটা একটা নির্দিষ্ট মান, সেখান থেকে আমরা অনির্দিষ্ট মানে পৌঁছালাম। হ্যাঁ, এইটা লজিক্যালি অনেক বেশি কারেক্ট বলে আমার মনে হয়। এখন তোমরা ভেরিফাই করে দেখো দুটো পদ্ধতির মধ্যে কোনটা বেশি লজিক্যালি কারেক্ট। এই পদ্ধতিটা বইয়ে পরপর বলা আছে, তাই এইটা নিয়ে আমি আর কিছু বলছি না। গতদিন আমরা এভাবে বলিনি না, ডাইরেক্ট আমি এটা বলে দিয়েছি, এটার মানটা তখন বলিনি। এবং আজকে সেই মানটা কিভাবে আসলো ইউনিট কনভার্সনের মাধ্যমে সেটা তোমাদেরকে দেখালাম। তো বোঝা গেল কুলম্বের সূত্রে ধ্রুবক সংখ্যাটা কিভাবে আসে। মানে এর সঙ্গে কিন্তু অনেক কোশ্চেন আমি করিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। কুলম্বের সূত্রে ধ্রুবকের মান দেখিয়ে দিলাম, কুলম্বের সূত্রে ধ্রুবকের মাত্রা দেখিয়ে দিলাম, ওখান থেকে এপসাইলন নটের মান দেখালাম, ওখান থেকে আচ্ছা আমি 1/4 পাই এপসাইলন নটের মাত্রা দেখিয়েছিলাম, তাকে উল্টে দাও, জাস্ট উল্টা মাত্রাটা এপসাইলন নটের মাত্রা হয়ে যাবে। তাহলে মাত্রা এবং একক পাওয়া দেখিয়ে দিয়েছি কীভাবে আসছে। এবার আর কি দেখিয়েছি, এক ইএসিও সংজ্ঞা কী করে আসে সেটাও দেখিয়েছি, এক নিউটনের সংজ্ঞা এক কুলম্বের সংজ্ঞা কী হবে সেটাও দেখিয়েছি। তো শুধুমাত্র জাস্ট একক খোঁজা হয়নি, সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আমি দিয়ে দিয়েছি। যারা বুঝতে পারেনি কখন দিয়েছি তাহলে আরেকবার ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে কখন দিয়েছি। আমার পড়ানোর মাঝেই ফাঁকে ফাঁকে প্রচুর প্রশ্নের উত্তর চলে আসে, তো একটু যদি লক্ষ্য রাখো সেই উত্তরগুলো তোমরা নোট ডাউন করে নিও, এবং নোট ডাউন করে নিলে সেটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিও এখানেই থাক। তোমরা নিজেরা কম্পেয়ার করে দেখো কোনটা বেটার। যেটাই বেটার হোক, পরীক্ষার জন্য এটাই লিখো, কারণ পরীক্ষার জন্য এটা লিখলে তোমরা নাম্বার নাও পেতে পারো। তো পরীক্ষার জন্য বললাম কথাটা, আর জানার জন্য
এটা অনেক বেটার, আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। এবার তোমাদের উপর ছেড়ে দিলাম বিষয়টা। তো ভালো লাগলে শেয়ার করো, বন্ধুদের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করো, এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। পরবর্তী ভিডিওতে আমরা পড়ব কুলম্বের সূত্রে ভেক্টর রূপটি কী এবং সেই ভেক্টর রূপটি কিভাবে এক্সপ্রেস করা যায় সমীকরণের মাধ্যমে। তো আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে।